বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রমে মাধ্যমিক শ্রেণীর রসায়ন বিজ্ঞান এর পরমাণুর গঠন অধ্যায়টি নিয়ে আমরা একটি পর্যালোচনামূলক ক্লাস করছি। তো প্রথমেই এখানে আমরা আছে হলো মৌলিক এবং যৌগিক পদার্থ নিয়ে আমাদের আলোচনাটা কন্টিনিউ করবে। যে পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটি মৌলিক পদার্থ। এ পর্যন্ত আবিষ্কৃত মৌলিক পদার্থের সংখ্যা প্রায় 118টি। আমরা মৌলিক পদার্থের প্রয়োজনীয় ধারণা বর্ণনা অপশনগুলো মোটামুটি আগে থেকেই জানি। তো এখানে আমাদের নতুন যে তথ্যগুলো আমাদের কাছে আসছে সেই অনুসারে প্রকৃতিতে এই মৌল সংখ্যা প্রায় 98টি, আর কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে সেই ধরনের বাকি মৌলগুলো এখানে আছে প্রায় 20টি। এরপরে যৌগিক পদার্থ একাধিক মৌলিক পদার্থ সমন্বয়ে এই যে পদার্থটা তৈরি হয়। অণু পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যা রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে এবং এর স্বাধীন কোনো অস্তিত্ব নেই। পরমাণু অণু তোমার হলো মৌলিক এবং যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব আছে কিন্তু এটি রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। আমরা অণু পরমাণুর পার্থক্যের ক্ষেত্রেও এই বিষয়গুলো পাশাপাশি নিয়ে বৈশিষ্ট্য আকারে উপস্থাপন করতে পারি। এখন একটি মৌলের নামের সংক্ষিপ্ত রূপ প্রতীক লেখার ক্ষেত্রে মূলত 3টি নিয়ম অনুসরণ করা হয়। ইংরেজি নামের প্রথম অক্ষর, ইংরেজি অক্ষর হলো 26টা আর মৌল হলো 118টি। ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা সর্বোচ্চ 26টি মৌলকে চিহ্নিতকরণ করতে পারি। তাহলে বাকি মৌলগুলোর ক্ষেত্রে যে প্রবলেমটি দেখা যায় সেটি হলো যে একই অক্ষর দিয়ে শুরু হয়েছে এরকম মৌলের সংখ্যা অনেক। যেমন এখানে ঘরের মধ্যে দেখা যাচ্ছে সি দিয়ে শুরু হয়েছে যে মৌলগুলো, তার মধ্যে আছে কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, কোবাল্ট, ক্যাডমিয়াম, ক্রোমিয়াম, এরকম অনেকগুলো মৌল আছে। তো সবগুলোতেই যদি আমরা সি লিখি তাহলে কিন্তু এই মৌলগুলো চেনা খুব কঠিন হয়ে যাবে। সেক্ষেত্রে এই প্রথম অক্ষরের সাথে স্পষ্টভাবে উচ্চারিত হয় এমন একটা অক্ষর স্মল লেটারে কিন্তু এখানে লেখা হবে। এরপর আছে তোমার ল্যাটিন নাম বা গ্রিক নাম থেকে। ল্যাটিন বা গ্রিক দেশের পণ্ডিতেরা এই মৌলগুলো ব্যবহার বা তাদের বিষয়ে গবেষণা করেছে, সে কারণের জন্য তাদের দেশের মাতৃভাষায় এটি কিন্তু নামকরণ করা হয়েছে। এরপরে আছে হলো তোমার পদার্থের গঠন। তো পদার্থের গঠনে আমরা একটি অণুকে সংকেতের মাধ্যমে লিখে থাকি। তো সংকেত লেখার সময় আমাদের সাধারণ যে ফর্মুলাগুলো ফলো করা হয় তা হলো ধাতুর সাথে অধাতু, ধাতুর সাথে যৌগমূলক, যৌগমূলকের সাথে যৌগমূলক, অধাতুর সাথে অধাতু, এরকম বেশ কিছু ফরম্যাট কিন্তু আমরা ফলো করে আমরা সংকেতগুলো লিখে থাকি। এবং সংকেতে সাধারণত প্রথম অংশটা ধনাত্মক থাকে, দ্বিতীয় অংশটা ঋণাত্মক অংশ থাকে এবং এদের মধ্যে যোজনী বিনিময় থাকে। আমরা পরমাণুর ভিতরের কণাগুলো নিয়ে যদি খুব সংক্ষেপে আলোচনা করি তাহলে পরমাণুর ভিতরে নিউক্লিয়াসে 2টি কণা থাকে, একটি হলো প্রোটন আর একটা নিউট্রন। এখন আমরা এখানে প্রোটন এবং নিউট্রনের প্রয়োজনীয় তথ্যগুলো ছকে দেয়া আছে। আমরা যদি ছক থেকে তথ্যগুলো একটু লক্ষ্য করি তাহলে অটোমেটিক্যালি দেখতে পাবো যে প্রোটনের আপেক্ষিক ভর, আপেক্ষিক আধান, প্রকৃত ভর এগুলো সব কিন্তু উল্লেখ করা আছে। ঠিক তেমনি নিউট্রনেরও সেম তথ্যগুলো আছে। আর বাইরে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনগুলোরও তোমার অনুরূপ তথ্যগুলো কিন্তু দেয়া আছে। এর প্রতীক ই, এটার চার্জ 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এটার ভর, প্রকৃত ভর এবং আপেক্ষিক ভর দুটোই দেওয়া আছে। আপেক্ষিক ভর 0, প্রকৃত ভর এর পরিমাণটা হলো 9.11
ইন্টু 10⁻⁻28। এখন এরপরে আমরা দেখবো হলো পারমাণবিক সংখ্যা, আণবিক সংখ্যা, ভর সংখ্যা ইত্যাদি এই বিষয়গুলো। তো কোনো মৌলের প্রোটন সংখ্যাকে সাধারণত পারমাণবিক সংখ্যা বলা হয়, আর প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় হলো ভর সংখ্যা। তো একটি মৌল সাধারণত তড়িৎ নিরপেক্ষ হয় তার প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান। এখন ভর সংখ্যা হয় হলো প্রোটন আর নিউট্রনের যোগফল, যে কারণের জন্য আমরা ভর সংখ্যার আগে পারমাণবিক সংখ্যা বিষয়টা জানবো। তাহলে অটোমেটিক্যালি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করলে বা প্রোটন সংখ্যা বিয়োগ করলেই আমাদের কিন্তু এই নিউট্রন সংখ্যা পেয়ে যাবে। এরপরে পরমাণুর মডেল। পরমাণুতে মূলত দুইটি অংশ থাকে। এটি কেন্দ্রীয় নিউক্লিয়াস, যেখানে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। এগুলোকে কি কার সাথে তুলনা করা হয়? সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেরকম ঘুরছে, ঠিক এখানেও একটা পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঠিক সেম হয়ে ঘুরছে। এই রাদারফোর্ড মডেলের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা আছে। সেটি হলো ফার্স্ট, উনি বিভিন্ন কক্ষপথের কথা বলেছেন, কিন্তু কক্ষপথের সংখ্যা কত, তার আকার আকৃতি কত, এই নিয়ে কোনো ধারণা উনি দিতে পারেন। উনি সবার কাছে সর্বপ্রথম গ্রহণযোগ্য একটি মডেল উপস্থাপন করেন, এটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরেও যে সীমাবদ্ধতা গুলো আছে আমাদের এটি কিন্তু বলতেই হবে। ফার্স্ট, এখানে যে আকার আকৃতি এগুলো বিষয়টা গেল। তো পরমাণু ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে চারদিকে ঘূর্ণায়মান ইলেকট্রন গুলো শক্তি বিকিরণ করে এবং শক্তি তারা বিকিরণ করে আসে তোমার সর্পিলাকার পথে কেন্দ্রে গিয়ে পতিত হয়। সুতরাং এই তত্ত্ব মানলে পরমাণুর অস্তিত্বই থাকে না। তো ম্যাক্সওয়েলের থিম থেকে আমরা প্রয়োজনীয় তথ্যানুসন্ধান করে পরবর্তীতে আমরা বোর মডেল নিয়ে পড়াশোনা করব। তো বোর মডেলের আলোচনাটা আমরা দ্বিতীয় সেশনে ইনশাআল্লাহ শুরু করব।